আমি পদ্মজা পর্ব ৫। লাহিড়ীঘর দুভাগে ভাগ করা হয়েছে চাদরটা নিয়ে। এক পাশের চৌকিতে হেমলতা এবং মুর্শেদ থাকেন, অন্য পাশের চৌকি পদ্মজা, পূর্ণা, প্রেমার দখলে। লাহিড়ীঘরের পিছনের দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে। পিছনে অনেক কচু গাছ ছিল। হেমলতা মুর্শেদকে নিয়ে জায়গা খালি করেছেন। এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে। বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে শুরু করে পথ করা হয়েছে। এতে মুর্শেদের সাহায্য ছিল না। হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন। শুটিং দলে অনেক পুরুষ। পদ্মজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেয়া যাবে না। হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখ পড়িয়ে দিতে, পরক্ষণে নিজের উপর ঘৃণা চলে আসে। কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে? অথচ পদ্মজার হাতে সূচ ফুটলে হেমলতা মনে হয় নিজের শরীরে আঘাত লেগেছে। কি জন্য এত টান পদ্মজার প্রতি? ভেতরে ভেতরে হেমলতা এই প্রশ্নের উত্তর জানেন, শুধু প্রকাশ পায় না, না জানার ভান ধরে থাকেন। আম্মা, আজ আমি রাধি। পদ্মজার প্রতিদিনের প্রশ্ন। হেমলতা রাখতে দিবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিন অনুরোধ করে। হেমলতা বিপদাবদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরে পাঠান না। সোনার শরীরে মাটির চুলার কালি লাগতে হেমলতার মায়া লাগে। তিনি হাসেন। পদ্মজা মুগ্ধ হয়ে দেখেন। হেমলতার বয়স ৩৬, শ্যামলা চেহারা, দাঁতগুলো ধবধবে সাদা, চোখের মণি অন্যদের তুলনায় বড় আর গাঢ় কালো। চোখ দুটিকে গভীর পুকুর মনে হয়, ছিমছাম গড়ন। পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর, তবে তারা তিন বোনই মায়ের মতোই চিকন আর লম্বা। আচ্ছা, আজ তুই রাঁধবি। পদ্ম ভাবতে পারেনি মা অনুমতি দিবে। আদরে উল্লাসে প্রশ্ন করে, সত্যি আম্মা? যা জলদি। আসরের আজান কবে পড়েছে? পদ্মজা রান্নার প্রস্তুতি নিতে থাকে। পূর্ণা আর প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডো খেলছে। প্রেমা বাটপাড়ি করে, এ নিয়ে কিছুক্ষণ পরপর তাদের মাঝে তর্ক হচ্ছে। সকালে বৃষ্টি হয়েছে। রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির গন্ধ পেল। কি সুন্দর অনুভূতি! মুর্শেদ পদ্মজাকে রাঁধতে দেখে কপাল কুঁচকে ফেললেন। ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন, এই স্ত্রী রাঁধে কেন? হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন, আমি বলছি। কতদিন কইছি এই স্ত্রীর হাতের রান্ধন আমারে না খাওয়াইতে? মুর্শেদের কঠিন স্বর পদ্মজার কানে আসে। মুহূর্তে খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায়। সে জানে এখন ঝগড়া শুরু হবে। তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না। তার আগেই জবাব ছুড়ে দেন, খেতে ইচ্ছে না করলে খাবা না। রাইতের বেলা না খেয়ে থাকবা মামি? খাবার রেখেও যদি না খেতে চাও তাহলে সেটা তোমার সমস্যা। আমি বা আমার মেয়ে কেউ না করিনি। মুর্শিদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন। হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান। তিনি যেন বুঝে গিয়েছেন মুর্শিদ কী বলবেন। আঙুল তুলে শাসিয়ে মুর্শিদকে বললেন, একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড় দেব না। পদ্ম তোমার মেয়ে, আল্লাহ সইবে না। নিজের মেয়ের সম্পর্কে এত নোংরা কথা বলে না কোনো বাবা। মুর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিল, তবে কিরমির করে বললেন, পদ্ম আমার সেরিনা। পদ্ম তোমার মেয়ে, আর একটা কথাও না। বাড়িতে অনেক মানুষ, নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো। মুর্শেদ দমে যান। চৌকিতে বসে বড় বড় নিঃশ্বাস ছাড়েন। চোখের দৃষ্টি অস্থির। পদ্মজার জন্মের পর থেকে হেমলতার রূপ পাল্টে গেছে। কিছুতেই এই নারীর সাথে পারা যায় না। অথচ একসময় কত মেরেছেন হেমলতাকে। হেমলতার পিঠে, উরুতে, ঘাড়ে এখনও মারের দাগ আছে। সময় কোন জাদু বলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মুর্শেদের। রাতের একটা শ্যুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল। চিত্রা তখন কথায় কথায় জানালো, লাহিড়ীঘরে গিয়েছিলাম। মগা যে মেয়েটার কথা বলেছিল তাকে দেখতে। চিত্রার কথায় লিখন শাহ আগ্রহ পেল না। চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না। খুঁত খুঁজে বের করতে ভালো জানে। নিজেকে খুঁত হিংসাটা সুন্দরী মনে করে। মেয়েটার নাম পদ্মজা। মগা পুরো নামটা জানি কি? চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায়, এখনও পেল। লাজুক ভঙ্গিতে জবাব দিল, উম্মে পদ্মজা। ও হ্যাঁ, উম্মে পদ্মজা। চিত্রার পাশ থেকে সেলিনা পারভিন প্রশ্ন করলেন, কী নিয়ে আলাপ হচ্ছে? সেলিনা পারভিন চলমান চলচ্চিত্রে চিত্রার মায়ের অভিনয় করেছেন। চিত্রা বলল, এই বাড়ির মালিক যিনি, উনার বড় মেয়ের কথা বলছি। এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি। মেয়েটার মুখ দেখলেই বুকের ভেতর নিকষিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে। এত স্ত্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে। লিখন সহ উপস্থিত সবাই অবাক হলো। চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য। সবাইকে অবাক হয়ে তাকাতে দেখে চিত্রা বিব্রত হয়ে বলল, গলায় জোর বাড়িয়ে বলল, সত্যি বলছি, সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না। পদ্মজাকে নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা চলল। আগ্রহ বেশি ছিল লিখন শাহের। যখন শুনল পদ্মজার বয়স হলো, সে দমে গেল। ছোট মেয়ে, হয়তো এমন বয়সের
বয়সী মেয়েরা স্বামীর ঘরে থাকে, তবুও লিখনের পদ্মজাকে ছোট মনে হচ্ছে। তার একটা বোন আছে 16 বছরের, এখনও 2 বেনি করে স্কুলে যায়। কত ছোট দেখতে! লিখন আনমনে হেসে উঠল। হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা। রাতের জোনাকি পোকা চারদিকে। পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদের। মনে হয় জোনাকি পোকাদের দল বেঁধে আসে, হারিকেন নিয়ে নাচছে তারা। তবে এই মুহূর্তে রাতের এই সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না। পদ্মজা ঠোঁট কামড়ে কাঁদছে, চোখ দুটো জ্বলছে খুব। মুর্শেদ রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুঁড়ে ফেলেছে পদ্মজার মুখে। চোখে ঝুল পড়েছে। তা নিয়ে হেমলতার সে কি রাগ? মুর্শিদ অবশ্য চুপ ছিলেন, তিনি তার রাগ মিটিয়ে ফেলেছেন, আর তর্ক করে কি হবে? পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন, খুব জ্বলছে রে মা? পদ্মজা জবাব দিতে পারল না, ঠোঁট ভেঙে কেঁদে উঠল। মা ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই। মায়ের আদর ছাড়া কারো আদর পাওয়া হয়নি। সবাই তার দোষ খোঁজে। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো। পদ্মজা শীত কাঁদুনে, ছোটো থেকেই কাঁদছে। তবুও তার চোখের জল ফোরায় না, মন শক্ত হয় না। এমন হলে তো চলবে না। পদ্মজার কান্নার বেগ বাড়ল। হেমলতা সদ্য কাটা বড় গাছের বাকি অংশে বসলেন। চুপ করে পদ্মজার ফোপানো শুনছেন। পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসলো, তার মাথা নত। হেমলতা উদাস গলায় বললেন, এমন চলবে না পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা বললেন, শোন পদ্ম, কেউ আঘাত করলে কাঁদতে নেই, কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই। আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায়। যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি? শক্ত থাকবি, বুঝিয়ে দিবি তুই এত দুর্বল নয়। যারে তারে পাত্তা দিস না, হাজার কষ্টেও কাঁদবি না। কান্না সাময়িক আনন্দের জন্য, কিন্তু পুরোপুরি নয়। সে যে তোকে আঘাত করবে, তুই তার চাল চলন ছিন্ন ভিন্ন করে দিবি। যখন তার মুখটা দেখে তোর যে শান্তিটা হবে, সেটা কান্নার পর হবে না। এই শান্তি স্থায়ী। হেমলতার কথা পদ্মজার উপর প্রভাব ফেলল না। সে করুণ স্বরে বলল, কিন্তু আব্বার ব্যবহার আমার সহ্য হয় না আম্মা। আমার সাথে কেন এমন করে আব্বা? তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস? পাসনি, তবু কেন আব্বা আব্বা করিস? তুই তাকে পাত্তা দিবি না। তুমি খুব কঠিন আম্মা, তোকেও হতে হবে। আব্বা কেন আমার সাথে এমন করে আম্মা? আমি কি আব্বার মেয়ে না? আব্বা কেন বারবার বলে আমি তার মেয়ে না? হেমলতা চোখ সরিয়ে নেন। পদ্মজা জানে এ জবাব তিনি পাবেন না। দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে। হেমলতা এক হাত পদ্মজার মাথায় রাখেন। কাঁদিস না আর। মায়ের রং না হয় পাসনি, মায়ের মতো শক্ত হওয়ার চেষ্টা তো করতে পারিস। পদ্মজা নির্লজ্জ হয়ে আবার প্রশ্ন করলো, আম্মা আমি কি আব্বার মেয়ে না? বলো না আম্মা। পদ্মজার চোখ বেয়ে জল পড়ছে। খুব মায়া লাগছে হেমলতার। বুক ভারী হয়ে আসছে। তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করছেন। মার খাবি পদ্ম? কতবার বলবো তুই আমার আর তোর আব্বার মেয়ে? কি নাম আমার আব্বার? কি শক্ত কণ্ঠ পদ্মজার। হেমলতা চমকান, তবে প্রকাশ করলেন না। মেয়ের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না। পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তোর আব্বার নাম মুর্শেদ মোড়ল। পদ্মজা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মাকে খুব বিরক্ত লাগছে এখন, খুব কঠিন করে বলতে ইচ্ছে করছে, যাও এখান থেকে, আমার কাছে আর আসবা না, কখনো না। কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনোই করতে পারবে না। রাতের বাতাসে ভেসে আসছে হাসনাহানা ফুলের ঘ্রাণ। আকাশে থালার মতো চাঁদ, ঝিরঝির মুলায়ম পাতার চারদিকে। পদ্মজা চোখের জল শুকিয়ে গেল। হেমলতা ঝিম মেরে বসে আছেন। একসময় নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে আসলো, মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না রে পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা ছলো ছলো নয়নে তাকিয়ে আছেন। পদ্মজার কান্না পেল। মানুষটাকে এত নরম রূপে মানায় না। পদ্মজা আশ্বস্ত করে বলল, আমি আর কখনো জানতে চাইবো না আম্মা। শুটিং দলের একজনও বাড়িতে নেই, সবাই স্কুল মাঠে গিয়েছে। কয়দিন ধরে নদীর ঘাটে যেতে না পেরে তৃষ্ণার্ত হয়ে উঠেছে পদ্মজা। এই সুযোগ হাতছাড়া করা যায় না। হেমলতার অনুমতি নিয়ে এসে ঘাটে চলে আসলো। ঘাটে সিঁড়িতে বসলো। কয়েক সেকেন্ড পর টের পেল গান বাজছে কোথাও। গানের সুর অনুসরণ করে কয়টা সিঁড়ি নেমে আসে। ঘাটের বাম পাশে বাঁধা নৌকায় একজন পুরুষ বসে আছে, হাতে রেডিও। গানের উচ্চ তাহলে এখানেই। পদ্মজা বিব্রত বোধ করলো। উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায়ে লাহারি ঘরে চলে আসে। পদ্মজা এত দ্রুত ফিরছে দেখে হেমলতা প্রশ্ন করলো, কেউ ছিল? পদ্মজা মাথা নাড়ল। হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন করলেন, কিছু বলেছে? দেখতে কেমন? না আম্মা, কিছু বলেনি, আমাকে দেখেনি। মাথার চুল ঝাঁকড়া, মুখ খেয়াল করিনি। এটাই তো লিখন শাহ, নায়ক। পূর্ণা পুলকিত হয়ে বলল। হেমলতা আর কিছু বললেন না।
পূর্ণা সারাক্ষণ শুটিং দলটার আশেপাশে ঘুরঘুর করে। হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে কড়া নিষেধ করে দিয়েছেন আর না যেতে, যদি যায় মার একটাও মাটিতে পড়বে না। পূর্ণা ভয় পেয়েছে, কিন্তু লিখন শাহ আর চিত্রা দেবীর ঝুঁটিটা এত ভালো লাগে তার যে শুটিং না দেখলে দম বন্ধ লাগে। তাই সে চুপি সারে টিনে একটা ছিদ্র করেছে। হেমলতা সেলাই মেশিন নিয়ে লাহারিগড়ের পিছনে বারান্দায় রেখেছেন, সেখানে সারাক্ষণ থাকেন। সে সময় পূর্ণা ছিদ্র দিয়ে উকি দেয়, শুটিং দেখে। পূর্ণাকে সবসময় দেখতে পদ্মজার আগ্রহ জাগলো, সে উকি দিল। ঝাঁকড়া চুলের মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কুলে নিয়েছে। দৃষ্টি মোহময়, প্রেমময় গানের সুরধ্বনি বাড়ি জুড়ে ক্যামেরা ধরে রেখেছেন কেউ কেউ। গানের শুটিং বোধ হয়। পদ্মজা অদ্ভুত অনুভূতি অনুভব করলো, লজ্জা পেল, চোখ সরিয়ে নিল। এরপর নেক্সট পার্ট দিব। উপন্যাসটা আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।